ভর দুপুরে বড় আপা বাড়িতে এসে তীক্ষ্ণ গলায় বলল, এসব কি শুনছি রাতুল? তুই নাকি মায়ের বিয়ে ঠিক করেছিস। এখন কি মায়ের বিয়ের বয়স? বিয়ের আবার বয়স আছে নাকি? তাছাড়া মায়ের বয়স কত হবে? বড় জোর 48। তোর মাথা খারাপ হয়ে গেছে। অকারণে তুই আমাদেরকে বিব্রত করছিস। আমি অকারণে কোনো কাজ করি না। তোমার হীরার আংটি চুরির ব্যাপারটাও কাউকে বলিনি। আপা খানিকটা আতকে উঠল। ঝাঁঝালো গলায় বলল, এসব কি বলছিস তুই? কোন আংটি? আপার চিৎকার শুনে বাড়ির সকলে বারান্দায় জড়ো হয়েছে। তারাও খানিকটা অবাক হয়ে বলল, কী সব কথা বলছিস তুই? ছোট আপার বিয়ের সময় যে আংটিটা চুরি হয়েছিল সেটার কথাই বলছি। মা বলল, এসব কি বলছিস? মিতালি কেন আংটি চুরি করতে যাবে? সে আংটি নিয়ে কত খোঁজাখুঁজি চলল। পুলিশ ডাকলো। পুলিশে তো কোনো সন্ধান দিতে পারিনি। কেন চুরি করেছে তা তো জানি না। আর পুলিশের ব্যাপারটাও বলতে পারবো না। বড়াপার রাগী গলায় বলল, দেখেছো মা, তোমার ছেলের কাণ্ড দেখেছো? সকালে তোমার জামাইকে কল দিয়ে বলেছে ও নাকি তোমার বিয়ে ঠিক করেছে। এখন আবার আংটি চুরির কথা বলছে। তোমার ছেলে পাগল হয়ে গেছে। ভালো কোনো ডাক্তার দেখাও। মা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। বোধহয় আপার কথা বিশ্বাস করতে পারছি না। মা বিয়ের ব্যাপারে এখনো কিছু জানে না। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হলো মায়ের বিয়ে দেওয়া দরকার। কথাটা মনে আসতেই বড় দুলাভাইকে কল দিয়ে পাত্র খুঁজতে বললাম। মায়েরও একটা জীবন। সারাদিন সংসারের কাজ করতে করতে মানুষটা বড্ড হাঁপিয়ে উঠেছে। ফজর থেকে এসা পর্যন্ত সারাদিন কাজ। দুদণ্ড বিশ্রাম নেওয়ার সময় নেই। 4 ভাই বোনের মধ্যে বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। স্বামীর সংসার নিয়ে ব্যস্ত জীবন তাদের। ভাইয়েরও বিয়ে হয়েছে। ভাই ভাবি দুজনেই চাকরি করে। সংসারে দেওয়ার মতো সময় তাদের নেই। আমিও বেকার জীবনের রস আস্বাদন করতে খানিকটা ব্যস্ত থাকি। বাবা নেই, তাই মাকে দেওয়ার মতো সময় কারো হাতে অবশিষ্ট নেই। বাবা বেঁচে থাকলে বোধহয় মায়ের তেমন লাভ হতো না। শেষ বয়সে বাবার জীবন খবরের কাগজ আর বাজারের থলেতে আটকে গিয়েছিল। এই 2 থেকে তিনি বের হতে পারেনি। মৃত্যুর সময়ও মুখের উপর খবরের কাগজ পড়েছিল। মা সেই কাগজ সরিয়ে জানতে পারলেন বাবা আর বেঁচে নেই। সে অনেকদিন আগের কথা। গত আশ্বিনে 7 বছর হয়েছে। খানিকক্ষণ নীরবতায় কাটিয়ে মা আবার প্রশ্ন করল, এসব কি শুনছি রাতুল? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি বড় জামাইকে এসব কথা বলেছ কেন? মা আমায় সাধারণত তুই তুই বলে। প্রচণ্ড রেগে গেলে যখন তুমি করে কথা বলে। যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বললাম, এমনি বলেছি, মজা করেছি। বড়াপা তিরিক্ষে গলায় বলল, এসব কোন ধরনের মজা? শ্বশুরবাড়িতে আমার একটা মান সম্মান আছে। আমি তোর মতো অকর্মা না যে বাপের টাকায় খেয়ে ফালতু কাজ করে বেড়াবো। বাপের টাকা খাওয়ার প্রসঙ্গ টানছে কেন? তোমার বিয়ের সময় বাবা 10 লাখ টাকা খরচ করেছে। দাদির দেওয়া 7 ভরি সোনার সীতাহারটাও তোমাকে দিয়েছে। এত কিছুর পরও তোমার মন ভরেনি? শেষ পর্যন্ত ধার করে 3 লাখ টাকা দিতে হয়েছে তোমার বরকে। সে নাকি ব্যবসা করবে। সেই তুলনায় আমি সামান্যই খরচ করি। খোটা দিচ্ছিস নাকি? আমাকে আমার বাপ দিয়েছি তুই বলার কে? তুই তো আর দিসনি। আমি আমার বাপের টাকায় খাই। তুমি খোটা দেওয়ার কেউ না। আপা খানিকটা চুপসে গিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের চোখে মুখে মমতা উপসে পড়ছে। সেদিকে একবার তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। কথোপকথনের গোটা সময়টা ভাই আর ভাবি চুপ করে থাকলেও এখন তারা মুখ খুলবে। সেখানে আমার থাকাটা মোটেও শোভা পায় না। আমি থাকলে কথা বাড়বে। ঝগড়ার পর্যায়ে চলে যেতে পারে। তাই এখন বাড়িতে না থাকাই ভালো। বাইরের প্রচণ্ড রোদ। টবের গাছগুলো নেতিয়ে পড়েছে। এমন রোদের ভেতর আপা এ বাড়িতে চলে এসেছে। অথচ সেদিন মায়ের অসুস্থতার কথা শুনেও আসতে পারল না। রোদে পড়লে তার মাথা ধরে, বমি হয়। সে মানুষ আজ কাঠফাটা রোদের মধ্যে এ বাড়িতে চলে এলো, ভাবা যায়? হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে এলাম। পার্কের কোথাও তেমন ছায়া নেই। বটগাছের নিচে খানিকটা ছায়া থাকলেও সেখানে দুজন ছেলে মেয়ে বসে আছে। মেয়েটার চোখে মুখে লাজুক হাসি, ছেলেটাও হাসে। সেই হাসি আমার কাছে ভালো লাগলো না। রাতুল না? ভর দুপুরে পার্কের সামনে দাঁড়িয়ে আছো কেন? পাশ ফিরে দেখি মঞ্জুর ভাই দাঁড়িয়ে আছে, আমার কলেজের সিনিয়র। লোকটার গলার স্বর খানিকটা পরিবর্তন হয়েছে। হাসার চেষ্টা করে বললাম, একজনের জন্য অপেক্ষা করছি, এক্ষুনি এসে পড়বে। গার্লফ্রেন্ড নাকি? তার রোদের মধ্যে পার্কে কেন? অন্য কোথাও যেতে? না ভাই, তেমন কেউ না, পরিচিত একজন। এদিকটায় বাড়ি, চালিয়ে যাও, হয়ে যাবে। মঞ্জুর ভাই হাসতে হাসতে আমার পিঠে একটা চাপড় মারল। তারপর চলে গেল। কি অদ্ভুত লোক! জানা নেই শোনা নেই, নিজের মতো অনুমান করে নিল। অবশ্য আজকাল বেশিরভাগ লোকের স্বভাবই এমন। কিছু একটা বলে দিতে পারলে বেঁচে যায়। তবে উনি একটা কথা মন্দ বলেনি। অন্য কোথাও যেতে পারলে বেশ ভালো হতো। রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। সূর্যের তাপে রাস্তা গরম হয়ে গেছে। বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে না। পিপাসাও লেগেছে। মিনিট 2 সামনে হাঁটলে একটা মুদির দোকান। সেখানে গিয়ে 1 বোতল পানি কিনলাম। 15 টাকা দাম।
পানির স্বাদ বেশ ঝাঁঝালো, খানিকটা বৃষ্টির পানির মতো। এসেছো কতক্ষণ? কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল। ঝলমলে গলায় বললাম, বেশিক্ষণ হয়নি। তোমার আসতে অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি। তুমি তো দেখছি পাক্কা খেলাড়ি। এক কথায় ঝামেলা শুরু করে দিয়েছে। বেশিরভাগ ছেলে মেয়ে দ্বিতীয়বার মায়ের বিয়ে মেনে নিতে পারে না। সমাজও ব্যাপারটা একটু বাঁকা চোখে দেখে, তাই চেষ্টা করে দেখলাম। এসব করে লাভ হবে তো? লাভ না হোক লস হবে না। তাছাড়া চেষ্টা করতে দোষ কি? চেষ্টায় দোষ কি শুনি। আংটির ব্যাপারটা কি সত্যি নাকি? বড়পা আংটি চুরি করেছিল? খানিকটা সত্যি। যাই হোক, চলো কোথাও গিয়ে বসি। পরিচিত কেউ একসাথে দেখলে প্রশ্ন করতে পারে। বাড়ির অবস্থা কি? বড়পা কাছে। মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মা বরাবর তার বড় মেয়ের প্রতি একটু বেশি দুর্বল। প্রথম মেয়ে, খানিকটা আহ্লাদী। মা তোমার বিয়ে শাদির কথা বলে না? বেকার মানুষের বিয়ে কিসের? নিজে খেতে পায় এটাই অনেক। চাকরির চেষ্টা করো। চেষ্টা? তা করছি বটে, লাভ হচ্ছে না। চেষ্টা চালিয়ে যাও। মোবাইল বাজছে। হয়তো বাড়ি থেকে কল দিয়েছে। দুপুরে খাওয়া হয়নি, বোধহয় সেই জন্যই। পকেট থেকে মোবাইল বের করতে করতে কল কেটে গেল। ভাইয়া কল দিয়েছে। কয়েক মুহূর্ত পরে আবারও কল। চেনা রিংটোং। কল রিসিভ করতে ওপাশে থেকে ভাইয়ার আতঙ্কিত গলা শোনা গেল। রাহুল, কোথায় তুই? হাঁটতে বের হয়েছি। কেন? ভর দুপুরে কোথায় হাঁটতে গিয়েছিস? কেউ একজন বড় আপাকে মারতে চেষ্টা করেছে। ছুরি দিয়ে পেটে আঘাত করেছে। আপার অবস্থা খুব খারাপ। হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই তাড়াতাড়ি আয়। ভাইয়া এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে কল কেটে দিল। গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কে এমন করতে পারে? জানা মতে আবার তো কোনো শত্রু নেই। শ্বশুরবাড়ির লোকজনের সাথেও তার মিষ্টিমধুর সম্পর্ক। কোনো সমস্যা? বড় আপাকে কেউ মারতে চেষ্টা করেছে। আপার অবস্থা খুব খারাপ। আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। মারার চেষ্টা বলতে খুন করতে চেয়েছে? কি বলো? কে করেছে? জানি না। পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। লাফ দিয়ে তাতে চড়ে বসলাম। বড় আপা কেমন অবস্থায় আছে কে জানে। পিছনে তাকানোর সময় হলো না। পেছনে তাকালে হয়তো দেখতে পেতাম দুশ্চিন্তাগ্রস্ত একটা মুখ। কি জানি, সেই মুখে রহস্যময় হাসিও লেগে থাকতে পারে। ভাইয়া হাসপাতালের বারান্দায় হাঁটাহাঁটি করছে। ভেতরে ডাক্তার এসেছে। রোগীর অবস্থা জানা হয়নি। ভাইয়া আমায় দেখে এগিয়ে এলো। ধরা গলায় বলল, কি একটা অবস্থা দেখেছিস? গতকাল তোর ভাবিকে নিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলাম। আর আজ এই সব। এখন তো মাসখানেক ভেতরেও যাওয়া হবে না। বড় আপার চেয়ে ঘোরাঘুরি করাটা তোমার কাছে বেশি জরুরি নাকি? বুঝতে পারছি না। আমার বোন হাসপাতালের বেডে জীবন মরণ খেলা করছে। আর আমি নাকি ঘুরতে যাচ্ছি? কি অদ্ভুত কথা বলিস। নিজেই তো বলে মাসখানেক ভেতরে যাওয়া হবে না। কখন বললাম? ওই যে দুলাভাই এসেছে। দরজা দিকে তাকিয়ে দেখলাম সত্যি দোলাভাই এসেছে। পরনে নীল পাঞ্জাবি, পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ভাইয়া প্রায় ছুটে তার কাছে গেল। দুজনের কি কথা হচ্ছে বোঝা যাচ্ছে না। নতুন রোগী এসেছে। রোগীর আত্মস্বজনরা ডাক্তারের সাথে ঝগড়া করছে। দীর্ঘশ্বাস ফেলে একটা ভাঙা চেয়ারে বসে পড়লাম। দুপুরের খেতেটা চাগার দিয়ে উঠেছে। শরীরটাও বেশি ভালো লাগছে না। বাইরে রোদ নেই, অন্ধকার হয়ে গেছে। হয়তো বৃষ্টি নামবে। বলতে না বলতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দুলাভাই আমার কাছে এসে বলল, তোমার জন্য তোমার বোনের এই দশা। এই খুনের সাথে তুমি জড়িয়ে নেই তো? আপার সাথে আমার কিসের শত্রুতা? সাত ভরি সীতাহার ভুলে গেলে নাকি? দুশ্চিন্তায় আপনার মাথা খারাপ হয়ে গেছে। ঠান্ডা হাওয়ায় বসুন, মাথায় পানি ঢালুন। দুলাভাই আমার দিকে তেড়ে আসলো। ভাইয়া এসে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। বারান্দার কোণে ছোট মেয়েটা সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটার চোখে মুখে আতঙ্ক। শেষ পর্যন্ত ভাইয়া কোনো রকমে দুলাভাইকে শান্ত করে আমার কাছে এলো। হতাশ গলায় বলল, তুই বাড়ি চলে যা। দুলাভাইয়ের মাথা ঠিক নেই। কখন কি করে বসে বলা যাচ্ছে না। বৃষ্টির ভেতর কোথাও যেতে পারবো না। তাছাড়া আপার অবস্থা জানা হয়নি। এই মুহূর্তে বাড়ি যাওয়া সম্ভব না। লাগলে দুলাভাইকে চলে যেতে বলো। ভাই, একটু বুঝতে চেষ্টা কর। দুলাভাই রেগে পুলিশ ডাকলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা বেশ, আমি ওনার সামনে থেকেই সরে যাচ্ছি। তুমিও আমার সঙ্গে এসো। আমাকে লাগবে কেন? বড়াপার ব্যাপারে সবকিছু খুলে বলবে। ভালো কথা। ছোট আপাকে খবর দেওয়া হয়েছে? বাড়িতে এসেছিল, আবার চলেও গেছে। এদের কাণ্ড কারখানা বোঝা খুব মুশকিলের কাজ। দুলাভাই চেয়ারে বসে কটমট দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, যেন এক্ষুনি চোখের দৃষ্টিতে আমায় উধাও করে ফেলবে। ভাইয়াকে সাথে নিয়ে ওনার চোখের আড়ালে গিয়ে দাঁড়ালাম। ঝামেলা করতে ইচ্ছে করছে না। আপাকে পাওয়া গেছিল কোথায়? তাছাড়া তুমি কিভাবে বুঝলে খুন করার চেষ্টা করা হয়েছে? তিনুদের ঘরের পাশে, ফুলের ঝোপের আড়ালে। আপা তো ওদের সহ্য করতে পারে না। ওদেরকে নামিয়ে দেওয়ার জন্য মাকে অনেকবার জোরাজোরি করেছে, কিন্তু মা শোনেনি। আজকালকার বাজারে কেউ অমন ভাঙাচোরা টিনের ঘরের জন্য 5,000 টাকা ভাড়া দেয় নাকি?
সেজন্য মা চাইলেও ছাড়তে পারছে না। কিন্তু আপা তিনুদের ঘরের কাছে গেল কেন? সে তো ওদিকে পাও বাড়ায় না। জানি না। ওর ভাবিকে বলেছিলাম তিনুর মাকে ভাড়ার কথাটা বলতে। সে গিয়ে দেখে ফুলের ছোপের আড়ালে কে যেন কাতরাছে। কাছে গিয়ে দেখে আপা, সারা শরীরে রক্ত মাখানো। কোথায় আঘাত লেগেছে জানো নাকি? পেটে। ডাক্তার কি বলেছে? মা কোথায়? মা গিয়ে আপার জন্য বেড ধরে বসে আছে। সদর হাসপাতালে বেড পাওয়া বেশ মুশকিলের কাজ। ডাক্তার এখনো কিছু বলেনি। বাইরে বৃষ্টি ধরে এসেছে। গাছের পাতাগুলোকে আগে থেকে সতেজ দেখাচ্ছে। ভাইয়াকে বলে বাড়ির দিকে হাঁটা দিলাম। কয়েকটা কাজ বাকি পড়ে আছে। আপার অবস্থা বুঝে জেনে নেওয়া যাবে। বাড়ি ফিরে দেখি ছোট আপা চিন্তিত মুখে পায়চারি করছে। কখন এসেছে কে জানে। কাছে গিয়ে বললাম, আপা তুমি কখন এলে? নাটক করবে না একদম। তুমি কেমন মানুষ? বড় আপার খবর শুনে আমাকে ফেলে রেখে চলে গেলে? বোন কি তোমার একার? না, বোন তোমারও। ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। আবার কি অবস্থা তাই বলো? ফালতু সাফাই শুনতে ইচ্ছে করছে না। তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। নিজে সবকিছু বললে আর নিজে এখন রাগ করছো? হ্যাঁ, আমি তোমাকে পার্কের সামনে দেখা করতে বলেছিলাম। কিন্তু এটা কখনো বলিনি যে কারো বিপদ আপদ শুনলে আমাকে ফেলে চলে আসবে। বরাবর অবস্থা জানা যায়নি। ডাক্তার কিছু জানেনি। পেটে আঘাত লেগেছে। আর কিছু জানি না। ছোট আপা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। আপা আমার চেয়ে 4 বছরের বড়। কিন্তু আমাদের তুমি তুমি সম্পর্ক। মায়ের মুখে শুনেছি ছোটবেলায় সবাই আমাকে তুই করে বলতো। এ নিয়ে আমি ভীষণ রাগ করতাম। তখন থেকে ছোট আপা তুমি করে ডাকে। আজ পার্কের সামনে আপার সাথে দেখা করতে গিয়েছিলাম। আপা বলেছিল আমায় বাড়ির অবস্থা জানাবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। এক সমস্যা ঠিক করতে গিয়ে অন্য সমস্যায় পড়ে গেলাম। বেশি চিন্তা না করে খেয়ে নাও। আমার আর ভালো লাগছে না। ভাবিও তখন থেকে মরা কান্না কাটছে। ভাবি কাছে কেন? জানি না। সে নাকি রক্ত দেখে খুব ভয় পেয়েছে। হতে পারে। যাই হোক, তুমি খেয়ে নাও। তারপর হাসপাতালে খাবার নিয়ে যাবে। ছোট দুলাভাই কোথায়? তাকে কিছু জানানো হয়নি? বিশেষকে তো খেতে পারলাম না। প্লেটে হাত দেওয়া মাত্র খিদে উদাও হয়ে গেল। মনের মধ্যে খচখচ করছে। দুলাভাই উল্টোপাল্টা কিছু করে না বসে। মানুষটা কেমন সুবিধার না। চরিত্র খুব বেশি ভালো না। আমাদের ভাড়াটে তিনুর মাকে নাকি কি সব প্রস্তাব দিয়েছিল। তাই নিয়ে বিশাল ঝামেলা। তারপর থেকে বড়াপা তিনুর মাকে চোখে দেখতে পারে না। উনি নাকি দোলাভাইয়ের নামে মিথ্যে কথা বলছে। অথচ আমরা সবাই জানি তিনুর মা মিথ্যে কথা বলছে না। মানুষ হিসেবে মহিলা খুব চমৎকার। দারুণ রূপবতী। স্বামী মারা যাওয়ার পর থেকে এক ছেলেকে নিয়েই থাকে। আগের বাপে বাড়িতে থাকতো। কোনো এক সমস্যার কারণে ভাড়া বাড়িতে এসে উঠেছে। সেলাই মেশিনের কাজ করে। কিছু হাঁস মুরগি পালে। স্বামীর জমানো কিছু ছিল। সবকিছু মিলে বেশ সচ্ছল পরিবার। আমাদের বাড়ি না ছাড়ার এটা একটা কারণ। সব বাড়িতে হাঁস মুরগি পালতে দেয় না। চোখের পাতা লেগে এসেছিল। এমন সময় ছোট আপা এসে ডেকে তুলল। ঝলমলে গলায় বলল, বরাপার তেমন কোনো সমস্যা হয়নি। পেটের চামড়া কেটেছে শুধু। সেলাই দিলে ঠিক হয়ে যাবে। তবে অনেক রক্ত বের হয়েছে। আপাতত সমস্যা নেই। কিন্তু পরে রক্ত দেওয়া লাগতে পারে। ভালো খবর শোনালে। এখন দারুণ ঘুম হবে। ঘুমানোর সময় নেই। ভাবি রান্না করছে। সেগুলো নিয়ে হাসপাতালে যাবে। আর দুলাভাইয়ের সাথে ঝামেলা করবে না। ঠিক আছে। ভাবি বাড়িতে তেমন কাজ করে না। কিন্তু আজ কোমর ভেতে রান্না করেছে। এইটুকু সময়ের মধ্যে 4 পদের রান্না শেষ। এখন চুলার উপর মুরগির গোস্ত। সারা ঘর মশলায় গন্ধে ভরে গেছে। ভালোই বুঝতে পারছি এসব খাবার দুলাভাইয়ের পেটে যাবে। আপা বা মা কিছুই খেতে পারবে না। হাসপাতালে গিয়ে জানলাম দুলাভাই কেবিনে নিয়েছে। ওয়ার্ডে এত মানুষের ভেতর থাকতে নাকি তার অস্বস্তি লাগবে। তাছাড়া কে কখন বমি করে থুতু ফেলে ঠিক নেই। বড়ই ঘেন্নার ব্যাপার। আবার এখনো জ্ঞান ফেরেনি। পেটে 6টা সেলাই লেগেছে। তবুও ভাগ্য ভালো ভেতরে কোনো ক্ষতি হয়নি। মা আবার ঘুমন্ত মুখের সামনে বসে দোয়া কালাম পড়ছে। আমায় দেখে ইশারায় চুপ থাকতে বলল। দুলাভাই কেবিনে নেই। রাতের দিকে আবার জ্ঞান ফিরল। মা তখন ঘুমাচ্ছে। দুলাভাই এখনো ফেরেনি। মাকে ডাকতে যাচ্ছিলাম। আপা ইশারায় চুপ থাকতে বলল, তোকে অনেক ঝামেলায় ফেলে দিলাম তাই না রে ভাই? না তেমন কিছু না। তুমি একটু শুয়ে থাকো। যে সমস্যা হয়েছে তাতে আগামী কয়েক মাস শুয়ে থাকতে হয় আল্লাহ ভালো জানে। তোর দুলাভাই এসেছিল। কিন্তু এখন কোথায় আছে বলতে পারি না। আপা দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশ গলায় বলল, আমাদের এসব না করলেই ভালো হতো। মানুষকে ধোকা দিতে গেলে এমনই হয়। তুমি এসব ভেবো না। আমরা ভুল কিছু করিনি। আমার জীবনটা এমন কেন হলো রে ভাই? বলতে পারিস কিছু? এতদিন বিয়ে হয়েছে। অথচ একটা ছেলে মেয়ে নেই। সংসারে অশান্তি। সব ঠিক হয়ে যাবে আপা। চিন্তা করো না। কবে ঠিক হবে ভাই? মাথা নিচু করে বসে রইলাম। উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। খানিকক্ষণ চুপ থেকে আপা বলল, আমি মরলে সবকিছু ঠিক হয়ে যেত। আজ কেন বেঁচে গেলাম? আপা তুমি থামবে? আমাদের কথায় মা জেগে গেছে।
চোখ খোলা দেখে নিচু হয়ে আপার কপালে চুমু খেল, শব্দ করে বলল, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, তোমায় ছুরি মারল কে? তাছাড়া তুমি ওদিকে গিয়েছিলে বা কেন? তিনুর মায়ের থেকে 2টা মুরগি কিনতে চেয়েছিলাম। তোর দুলাভাই দেশি মুরগি খাওয়ার কথা বলছিল সেদিন। আপা কথা শেষ করার আগে একজন নার্স এলো। রোগা লম্বা মতো একটা মেয়ে, একটা কাচের বোতল হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলল, ওনাকে দিয়ে কথা বলাচ্ছেন কেন? এত কথা বললে তো পেটের সেলাই কেটে যাবে, তখন কি করবেন? মা খানিকটা লজ্জিত হলো। আমি মুখে কথা বলার সাথে পেটের সেলাই সম্পর্ক নির্ণয় করতে ব্যস্ত হয়ে গেলাম। নার্স মেয়েটা আপাকে ইঞ্জেকশন দিয়ে চলে গেল। এরা প্রয়োজনে বেশি 1 মিনিটও দাঁড়ায় না। দুলাভাই আসলো রাত 11টার দিকে। এসে নিজের ব্যস্ততা বর্ণনা শুরু করলো। ব্যবসার অবস্থা ভালো না, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। মা ওনাকে ভাত বেড়ে দিল। খেতে বসেও নানান কথা বলছে। মনে হচ্ছে এটা ওনার বাড়ি, অথবা পরিচিত কারো বাড়িতে বেড়াতে এসেছেন। মনে প্রাণে চাচ্ছিলাম উনি যেন কোনো নার্সের ঝাড়ি খান, কিন্তু কেউ এদিকে এলো না। খাওয়া শেষ পকেট থেকে পান বের করে মুখে দিলেন। আঙ্গুলের মাথায় চুন লাগাতে লাগাতে বললেন, মিতালিকে যে খুন করার চেষ্টা করেছে তাকে আমি ছাড়ব না। দরকার হলে কাকড়ার গর্ত থেকে টেনে বের করব। কার কলিজায় এত সাহস জানা দরকার, খুব দরকার। আমি ভালো মন্দ কিছুই বললাম না। মা আপার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি অসহায় সে দৃষ্টি। দুলাভাই নিজের কথা রাখলেন। সকাল হতে না হতেই পুলিশ নিয়ে হাজির হলেন। তার ধারণা আপাকে যে খুন করতে চাইছে সে আবার চেষ্টা করবে। পুলিশের হাতে ব্যাপারটা থাকলে হয়তো কিছুটা ভরসা পাওয়া যেতে পারে। দারোগা সাহেব দুলাভাইয়ের পরিচিত। 2জন কনস্টেবল সাথে নিয়ে তিনি নিজেই এসেছেন। এসে থেকে আপাকে নানান রকমের প্রশ্ন করছেন। আপা সেসব প্রশ্নের উত্তর দিতে চাইছে না। মুখ বেজার করে মায়ের দিকে তাকিয়ে আছে। মা দুলাভাইয়ের কাজে বেশ সন্তুষ্ট। আগ্রহ নিয়ে সব কথা শুনছে, নিজেও কিছু উত্তর দিতে চাইছে। দুলাভাইকে কেবিনের ভেতর ডাকলেন না। বারান্দায় হাঁটাহাঁটি করছেন। মাঝে মধ্যে দরজায় ওকে দিয়ে কথা বলছেন, কর্কশ গলা, খানিকটা কাকের মতো। আমি নিরস মুখে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। শরীরটা ভালো লাগছে না, রাতে ভালো ঘুম হয়নি। খানিক বাদে নার্সের সাথে দুলাভাইয়ের কথা কাটাকাটি শুরু হলো। সেসব কথার কিছুটা আমার কানে এলো। নার্স মেয়েটা কর্কশ গলায় বলছে, আপনারা হাসপাতালে পুলিশ নিয়ে এসেছেন কেন? পারিবারিক সমস্যা বাড়িতে মেটাতে পারেন না? দুলাভাই গম্ভীর গলায় বলল, আমার স্ত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছে। এতে খানিকটা উদ্বিগ্ন হয়ে আছি। এসব সেন্টিমেন্টাল ব্যাপার আপনি বুঝবেন না। তাছাড়া আমরা কেবিন নিয়েছি, আপনাদের সমস্যা হওয়ার কথা না। না বুঝলে না বুঝবো, কিন্তু এভাবে বারান্দা দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? কেবিন নিয়েছেন, কেবিনের ভিতরে যান। কেবিনের ভিতর এত লোক ধরে না। না ধরলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আপনার চিৎকারে অন্য রোগীদের অসুবিধা হচ্ছে। দুলাভাই শেষ পর্যন্ত সুবিধা করতে পারলেন না। মেয়েটার কথায় অন্যরকম ঝাঁজ আছে। এসব মেয়েদের সাথে কথায় পারা যায় না। দুলাভাই গোমরা মুখে কেবিনে ঢুকলেন। তেতো গলায় বললেন, আমার ছোট শালাকে সন্দেহ হয়। ওই পরিকল্পনা করে আমার বউকে ও বাড়িতে নিয়ে গিয়েছিল। ব্যাপারটা একটু দেখবেন। দারোগা সাহেব আমার দিকে তাকালেন। স্বাভাবিক গলায় বললেন, সত্যি নাকি? এসব তুমি করেছ? না, আমি কিছু করিনি। আর করলেও আপনারা খুঁজে বের করুন। অপরাধের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দোষ লুকিয়ে রাখতে চাই। আমি অপরাধী হলে আমিও তো তাই করার চেষ্টা করব। দারোগা সাহেব হাসলেন। সে হাসিতে তৃপ্তি লুকিয়ে আছে। মায়ের মুখে আগের মতো খুশি খুশি আভা দেখা যাচ্ছে না। পুলিশরা বেরিয়ে যাওয়ার পর মা বলল, বাবা, তুমি কেমন কথা বললে? রাতুল কেন মিতালিকে খুন করতে চাইবে? মা, আপনার কাছে নিজের ছেলে মেয়ে সমান হলেও আমার কাছে আমার বউ বেশি গুরুত্বপূর্ণ। কাল সকালে আপনার ছেলে আমায় কল দিয়ে বলল সে নাকি আপনার বিয়ে ঠিক করেছে। আপনি খুব একা অনুভব করেন। আগামী শুক্রবার বিয়ে। আমি যেন পরিবার নিয়ে দাওয়াত খেতে আসি। এমন অস্বাভাবিক কথায় কোনো মানুষের পক্ষে শান্ত থাকা সম্ভব না। আমিও পারলাম না। রেগে গিয়ে আপনার মেয়েকে পাঠালাম সবকিছু সামলানোর জন্য। কিন্তু কি থেকে কি হয়ে গেল। যাই হোক, পুলিশ সত্য বের করবে। আমার ধৃষ্টতায় কিছু মনে করবেন না। এখন আপনাদের বাড়িতে যাব। পুলিশ সেখানে তদন্ত করতে যাবে। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। মা দুলাভাইয়ের সাথে বেরিয়ে গেল। মায়ের কোমরে ব্যথা করছে। ছোট আপা আসছে। সে আসলে আমিও বাড়ি যেতে পারি। সবাই চলে যাওয়ার পর আপা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। নরম গলায় বলল, আমি মরে গেলে বা কি হতো? এত বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি। কত লোকের কত কথা, কত অপমান। এ জীবনের কি দাম আছে বলতো? বাজে কথা বলো না তো, মেজাজ ভালো নেই। আমার জন্য তোর এত সমস্যায় পড়তে হলো। আমাকে মাফ করে দিস ভাই। এভাবে বলছো কেন? আমার কি কিছু হয়েছে নাকি? তাছাড়া তুমি কি করেছ? হতে কতক্ষণ? তুই ওই মানুষটাকে চিনিস না। তোর ক্ষতি করতে ওর বিন্দুমাত্র দ্বিধা কাজ করবে না। তুমি কি আমাদের সাথে থাকতে পারো না?
এত অপমান অত্যাচার সহ্য করে ওখানে পড়ে আসো কেন? তাছাড়া একটা বাচ্চা কি সংসারে সব? স্বামী স্ত্রী মহব্বত বলতে কিছুই নেই? সংসারে বাচ্চা সবকিছু না হলেও বেশি অনেকটা। আর স্বামী স্ত্রীর মহব্বত সবার ভিতর থাকে না রে, সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়। তোমরা ডাক্তার দেখাতে পারো না? আজকাল কত শত সমাধান আছে। তোর কি মনে হয় ভাই, ওরা আমায় ডাক্তার দেখায়নি? এ শহরে এমন কোনো ডাক্তার নেই যে দেখায়নি। শুধু এ শহর কেন, খুলনা, বরিশাল, ঢাকা কোথাও হয়তো আর কোনো ডাক্তার বেঁচে নেই। সমস্যা আমার নয়, ওই মানুষটার। সেজন্য ওই বাড়িতে থাকতে পারি। না হলে কবে আমায় বের করে দিয়ে দ্বিতীয় বিয়ে করতো? আপা আদর্শ স্ত্রীর মতো স্বামীর সব কথা মেনে চলে। শ্বশুরবাড়ির প্রতি তার অশেষ দরদ। এত বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি। তবুও দুলাভাই আপাকে চোখে চোখে রাখে। একা একা কোথাও যেতে দেয় না, আমাদের বাড়িতেও আসতে দেয় না। কয়েকদিন আগে আপার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিয়েছিলাম। ভাগ্যক্রমে দুলাভাই তখন বাড়ি ছিল না। কথা বলার এক পর্যায়ে আপা অভিমানী গলায় বলল, তোরা তো আমায় ভুলেই গিয়েছিস, কখনো দেখতে আসিস না। তোর দুলাভাই সময় পায় না, আমিও যেতে পারি না। তুমি খুব আসো মনে হয়। তুমি কি কচি খুকি, একা আসতে পারো না? কি করব, তোর দুলাভাই তো সময়ই পায় না। সে আমাকে কখনো একাও ছাড়েও না। দুলাভাই তোমায় একা ছাড়বে? বাজি ধরতে পারো? আচ্ছা বাজি, জিতলে তুই যা বলিস তাই। সেদিনের কথা রাখতে দুলাভাই কল দিয়ে মায়ের বিয়ের কথা বলেছিলাম। বড় জামাই হওয়ার সুবাদে বাবা মায়ের সঙ্গে ওনার সম্মানও বেশ অনেকটা জড়িয়ে আছে। মায়ের বিয়ের ব্যাপারটা উনি একদম মেনে নিতে পারবেন না, কিন্তু এমন কিছু হবে ভাবতেও পারিনি। বড় আপাকে কিছু একটা বলতে যাব, এমন সময় ছোট আপা কেবিনে ঢুকল। ব্যস্ত গলায় বলল, রাতুল বাড়ি যাও তো, দুলাভাই পুলিশ নিয়ে গেছে। একটু আগে ভাইয়া কল দিল। দুলাভাই যে কি করে না। তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। এই ঝামেলায় কোথায় গিয়ে শেষ হবে বুঝতে পারছি না। বাড়ির অবস্থান দেখার মতো। দারোগা সাহেব, দুজন কনস্টেবল আর একজন মহিলা পুলিশ নিয়ে এসেছেন। মহিলা পুলিশটা তিনুর মা আর ভাবির সাথে কথা বলছে। ভাবি সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে কাঁদছে। একবিংশ শতাব্দীর ক্যারিয়ার সফল নারীর এমন কান্না বড্ড বেমানান লাগছে। কনস্টেবল দুজন বাড়িঘর তল্লাশি করছে। ভাইয়া আর দুলাভাই দারোগা সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। তিনজনই চুপচাপ। নীরবতা কাটিয়ে দুলাভাই বললে উঠলেন, স্যার, আপনাকে যা বলেছিলাম রাতুলের ব্যাপারটা, ওদিকটা একটু নজর দিবেন। ভাইয়া কৌতূহলী হয়ে বলল, রাতুলের কোন ব্যাপার? আপনার দুলাভাই রাতুলকে সন্দেহ করছে। এ ব্যাপারে আপনার কি মত? ভাইয়া গম্ভীর গলায় বলল, আমাদের চার ভাই বোনের মধ্যে কোনো সমস্যা নাই। এসব অবান্তর কথায় কান দিবেন না। আর দুলাভাই, আপনি এমন কথা ভাবেন কি করে? দুলাভাই উত্তর দিলেন না। শুকনো মুখে এদিক ওদিক তাকাতে লাগলেন। ভাইয়া ভাবিকে নিয়ে বেরিয়ে গেল। তাদের নাকি অফিসে দেরি হয়ে যাচ্ছে। শুক্রবার কিসের অফিস কে জানে। কথাবার্তার এক পর্যায়ে জানতে পারলাম তিনুর মা সেদিন বাড়িতে ছিল না। এসব কেসের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আপার সাথে তার কোনো প্রকার শত্রুতাও নেই। তাকে যেন এইসব বিষয়ে আর না জানানো হয়। ভাবিও বিশেষ কিছু বলতে পারেনি। দুলাভাই আমার ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারছে না। সবকিছু দেখে দারোগা সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। পরক্ষণেই ঝলমলে গলায় বললেন, সব কেসের শুরুতে এমন অবস্থা থাকে, আস্তে আস্তে ধোঁয়াশা কেটে যাবে। আরেকবার হাসপাতালে যেতে হবে, ওনার সঙ্গে কথা বলা খুব জরুরি। তবে আজ আর সময় পাবো না। দুলাভাই দারোগা সাহেবের সাথে চলে গেলেন। যাওয়ার সময় একবার আর চোখে আমার দিকে তাকালেন। আমি মুচকি হাসলাম, রহস্যময় হাসি। এই হাসি ওনাকে বেশ অস্বস্তিতে রাখবে। সন্ধ্যা নাগাদ আবার হাসপাতালে গেলাম। আপার অবস্থা আগের চেয়ে বেশ ভালো। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের কারণে ব্যথা খানিকটা কমে আসছে। ক্ষত শুকাতে শুরু করেছে। গিয়ে আপার পাশে বসলাম। কপালে হাত রেখে কোমল গলায় বললাম, আপা, সেদিন তোমায় কি আঘাত করেছিল? তুমি কি তাকে দেখনি? আপা স্বর নিচু করে বলল, না দেখিনি। তবে তার গা থেকে তোর গায়ের গন্ধ আসছিল। পরনে ছিল তোর লাল শার্ট। লোকটার হাতে তোর মতো তিল। তবু আমার বিশ্বাস ওটা তুই ছিলি না। সেজন্যই পুলিশকে কিছু বলতে পারছি না। দুলাভাই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, ভালোই চলছে তাহলে। আমি মরি তার জন্য, আর সে মরে। এই কথাটা সত্যি হলে নেহাত কুরুচিপূর্ণ, না হলে শেষ করতে পারতাম। মা দুলাভাইয়ের পাশে দাঁড়িয়ে হতাশ চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। মায়ের চোখ দেখে মনে হচ্ছে এখনই পানি বেরিয়ে আসবে। কি মমতা সেই চোখে, যেন সাগরের সব পানি দোচোখে লুকিয়ে আসে। রাত 11টা। রাত পেরোলেই আবার হাসপাতালে থাকার 4 দিন পূর্ণ হবে। সেদিন ঝগড়ার পর দুলাভাই এদিকে আসেনি। মাকে কল দিয়ে বলেছে, আপনার মেয়ে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আমি এমনটা আশা করিনি, কখনো না। সে কিভাবে একজন অপরাধীকে লুকিয়ে রাখতে সাহায্য করে, হোক সে নিজের ভাই। অপরাধী তো অপরাধীই হয়। সর্বোপরি বলতে গেলে আপনার মেয়ে আমায় কখনো আপন ভাবিনি। আপনারা আপনাদের মতোই থাকুন, আমার এসব আর ভালো লাগছে না। এইসব কথা শুনে মা খানিকটা বিচলিত হলেও আপা তেমন প্রতিক্রিয়া নেই।
বরঞ্চ আনন্দেই আছে। রাতুল, কি ঘুমিয়ে গেছিস? না আপা, জেগে আছি। কিছু বলবে? তোর লাল শার্টটা হারিয়ে গিয়েছিল না, মনে করে দেখ তো। আমি তেমন কিছু মনে করতে পারলাম না। লাল শার্ট কেনা বাদ দিয়েছি, 4 বছর হয়ে গেছে। আগের শার্ট এখন গায়ে লাগে না। আগের চেয়ে খানিকটা মোটা হয়েছি। আগের শার্টগুলো টাইট হয়ে যায়। আমায় চুপ থাকতে দেখে আপা বলল, কি রে, কথা বলছিস না কেন? মনে নেই তোর? আমি বললাম, না আপা, মনে করতে পারছি না। মাঝরাতে তুমি লাল শার্ট নিয়ে পড়লে কেন? ঘুমাও, ডাক্তার তোমায় রাত জাগতে নিষেধ করেছে। তোকে বলেছিলাম না আমার ওপর যে হামলা করেছিল তার পরনে তোর লাল শার্টটাই ছিল? হ্যাঁ বলেছিলে, কিন্তু হুট করে তোর লাল শার্ট চিনে ফেলার কোনো যুক্তি নেই। কত শত শার্টের রং লাল, তা ঠিক আছে নাকি? কি বলতে চাইছো? শেষবার তোর গায়ে ওই লাল শার্ট দেখেছিলাম আমাদের বাড়িতে, মানে তোর দুলাভাইদের বাড়িতে, ঈদের সময়। বাজি পোড়াতে গিয়ে তোর জামার খানিকটা অংশ পড়ে গিয়েছিল। আমি সেই জায়গাটা লাল সুতা দিয়ে সেলাই করে দিয়েছিলাম, কিন্তু তুই ভীষণ রাগ করলি। জামাটা না নিয়েই ফিরে গেলি। মনে পড়েছে, ওই জামাটা আমি আলমারিতে তুলে রেখেছিলাম, পরে ভাবির কাছে দিয়ে দিয়েছিলাম তোকে দেওয়ার জন্য। কী সব বলছো? ভাবি তো কখনো কোনো জামা দেয়নি। আচ্ছা, এসবের সাথে ভাবি জড়িয়ে নেই তো? পুলিশের ওপর আমার কোনো বিশ্বাস নেই। তুই একটু নিজের মতো করে খোঁজ লাগা। মনে হচ্ছে এসব কোনো গভীর ষড়যন্ত্র। আমি ভালো মন্দ কোনো উত্তর দিলাম না। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম। চাঁদের আলোয় শহরটা অন্যরকম লাগে, অদ্ভুত সুন্দর। তবে সে সৌন্দর্য উপভোগ করাটা খুব কঠিন। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। সকাল হতে না হতে দুলাভাই এসে হাজির। এসের মায়ের হাত পা ধরে মাপ চাইতে আরম্ভ করেছে। রাগের কারণে তার মাথা ঠিক ছিল না, ইত্যাদি ইত্যাদি। সেসব কথা শুনতে ইচ্ছে করল না। চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। আপার কথা মতো কাজ করতে গেলে একজন গোয়েন্দা খোঁজ করতে হবে। আমার পক্ষে এসব কেস সমাধান করা সম্ভব না। সবাইকে ধরে ধরে পেছানো প্রশ্ন করো, কে কি উত্তর দেয় খেয়াল করে শোনো। খুবই ঝামেলার কাজ। আমার এক বন্ধুর এসব ব্যাপারে বেশ আগ্রহ ছিল। শুনেছি কয়েকটা কেসও সমাধান করেছে। কেস সমাধান করলে নাকি মোটা টাকা পাওয়া যায়। মোবাইল ঘেটে তার নম্বর বের করলাম। ওর সাথে যোগাযোগ নেই অনেক দিন। নম্বরটা চালু আছে কিনা কে জানি। আল্লাহর নাম নিয়ে কল দিলাম, না, রিং হচ্ছে। দুবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। ওপাশ থেকে একটা মেয়ের রিন রিনে মিষ্টি গলা শোনা যাচ্ছে। মেয়েটা খুব সুন্দর করে সালাম দিল। নরম গলায় বলল, কে আপনি? এটা কি পারভেজের নম্বর? হ্যাঁ। নম্বরটা তো ভাইয়ার, কিন্তু ভাইয়া আপাতত বাসায় নেই। মাগরিবের আগে তাকে পাওয়া যাবে না। খুব বেশি দরকার হলে নদীর পাড়ে চলে যান। ভাইয়া সেখানে মাছ ধরছে। রোগা মতো ফর্সা একটা ছেলে, একটা বকুল গাছের নিচে বসে বড়শি দিয়ে মাছ ধরছে। রাখছি, কল কেটে গেল। কি অদ্ভুত মেয়েরে বাবা, ভালো মন্দ কিছু বলার সুযোগই দিল না। হুট করে দুলাভাই আসার কারণে সকালে খাওয়া হয়নি। মানুষটাকে আমার কাছে মাকড়সার মতো লাগে। মেয়ে মাকড়সা, পেটে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। খাওয়ার জন্য একটা দোকানে ঢুকলাম। একটা পরোটা 10 টাকা, ডিম ভাজা 20 টাকা। আজকালকার দিনে টাকার কোনো মূল্য নেই। পকেটে মাত্র 100 টাকার একটা নোট পড়ে আছে। বেকার অবস্থা না ঘুচলে পকেটের উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। খাওয়া শেষে বাড়ি ফিরে এলাম। পারভেজের সাথে দেখা করতে নদীর পাড়ে যেতে ইচ্ছে করল না। একবার সন্ধ্যাবেলা ওদের বাড়ি যাব। আন্টি খুব সুন্দর চা বানায়, চিনি একদম পারফেক্ট থাকে। চায়ের উপর সর ভাসে না। ভাবির মোবাইলটা চেক করতে হবে। আপা বোধহয় ভাবিকে সন্দেহ করেছে, কিন্তু এসব কাজে ভাবির কি লাভ? আপাদের সাথে ভাবির গলায় গলায় প্রেম। রাতুল কখন এলে? আপার কি অবস্থা? মায়ের কোমরে ব্যথা কমেছে? এ তো এক্ষুনি এলাম। আপার অবস্থা আগের চেয়ে বেশ ভালো। মায়ের কোমরে ব্যথা নেই। যাক, ভালোই হলো। সকালে খেয়েছো? না খেলে এসো, বিরিয়ানি রান্না করেছি। তুমি আজকাল রান্নাবান্নাও শুরু করেছো? বেশ ভালো। কেন, তোমার ভাবি বুঝি রাঁধতে পারে না? পারলেও তেমন একটা রান্না করে না। যাই হোক, বাদ দাও। আপার খবর শুনে মনটা ভালো লাগছে। তুমি খেতে আসো। মুখ দেখে মনে হচ্ছে পেট খালি আছে। ভাবি রান্নাঘরে চলে গেল। আমার পেট খুব একটা খালি নেই, কিন্তু বিরিয়ানির নাম শুনে খিদে লাগতে শুরু করেছে। এই খাবারের সাথে কিছুর তুলনা হয় না। ভাবি প্লেট সাজিয়ে দিল। খুব সুন্দর পরিবেশনা। প্লেটের কোনায় সালাদ, বাটিতে দই, যেন কোনো উৎসব বাড়ি। খাবারের স্বাদটা অসাধারণ। কয়েক গাল মুখে দেওয়ার পর থেকে অদ্ভুত লাগতে শুরু করলো। কেমন যেন গলা জ্বলছে। শরীরের ভেতর খারাপ লাগছে, বমি পাচ্ছে। খাবার শেষ করতে পারলাম না, তার আগেই বমি শুরু হলো। শব্দ শুনে ভাবি দৌড়ে এলো। ব্যস্ত গলায় বলল, কি হলো তোমার? খাবারে কোনো সমস্যা নাকি? জানি না, খুব খারাপ লাগছে। মাথায় পানি দিয়ে শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে যাচ্ছি। ভাবি দুটা ওষুধ দিয়ে গেল। একটা ওষুধের রং সবুজ, দেখলে মনে হয় কোনো ফলের বীজ। ওষুধ খেয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। যখন ঘুম ভাঙল তখন রাত হয়ে গেছে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে।
আমার মাথার কাছে একজন নারী মূর্তি, পরনের নীলচে শাড়িটা চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। সে আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। কত স্নেহ মিশিয়ে আছে এই ছোঁয়ায়। ছোট পা কখন এলে? বিকেলে। তোর কেমন লাগছে এখন? ভালো লাগছে। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? দুলাভাই একা থাকবে, ওসব চিন্তা করতে হবে না। রান্না করে রেখে এসেছি, অফিস থেকে ফিরে খেয়ে নেবে। কী সব হচ্ছে বলতো? কি হচ্ছে? পুলিশ বড়পার ব্যাপারে কোনো কিছু করতে পারছি না। দুলাভাই আবার বিকেলে আপার সাথে ঝগড়া করেছে। তুই অসুস্থ। ভাবি সন্ধ্যা থেকে কাছে। ভাবি কাছে কেন? ভাইয়া আসছে না তাই? ভাইয়া কোথায় গেছে? কোন মেয়েকে নাকি পালিয়ে গেছে? এসব কি বলছো তুমি? সত্যি নাকি? জানি না। আমার মোবাইল বাজছে। বালিশের পাশ থেকে মোবাইলটা বের করে কানে ধরলাম। ওপাশ থেকে ভাইয়ার গলা শোনা গেল। ভাইয়া মিনমিনে গলায় বলল, রাতুল, তুই যেখানেই থাকিস এক্ষুনি হাসপাতালের পেছনে চলে আয়। কোনো প্রশ্ন করবি না। কাউকে কিছু বলার দরকার নেই। চুপচাপ চলে আসবি। কুইক। ফোন নামিয়ে রাখলাম। ছোট আপা বলল, কে কল দিয়েছে? কেউ না। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। কোথায় যাবি? পারভেজের সাথে দেখা করতে। পারভেজকে? আমার গোয়েন্দা বন্ধু। টেনশন করো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ভাইয়ের সাথে কতবার এমনভাবে দেখা করেছি ঠিক নেই। হুট করে কল দিয়ে তার কাছে যেতে বলে। প্রতিবার কোথাও না কোথাও ঘুরতে গেছি, কিছু না কিছু খেয়েছি, কিন্তু আজ ব্যাপারটা অন্যরকম লাগছে। কেমন একটা ভয় ভয় করছে। বের হওয়ার আগে পারভেজকে কল দিলাম। এবারও মেয়েটা কল ধরেছে। রিনরিনের গলায় জানালো তার ভাই এখনো বাড়ি ফেরেনি। কখন ফিরবে বলতে পারছে না। বোধহয় আজ কোনো মাছ পায়নি, তাই এখনো ফেরেনি। ভাই আসলে তাকে আমার কথা জানাবে। দীর্ঘশ্বাস ফেলে রিকশায় চড়ে বসলাম। রাত খুব বেশি না। রাস্তায় লোকের ভিড়। কেউ কেউ ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা চটপটি খাচ্ছে। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ আটকে গেল। সেদিনের সেই মহিলা পুলিশটা। দুহাত ভরে চুরি পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। পরনের লাল রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা কোমরে বাঁধা। অদ্ভুত লাগলো ব্যাপারটা। পুলিশের এমন সাজ হবে কেন? নাকি কোনো অপরাধীকে ধরতে এমন সেজেছে? ভাইয়া হাসপাতালের পেছনে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। এদিকে তেমন লোকজন নেই, পরিষ্কার রাস্তা। ল্যাম্পপোস্টের আলোয় চিরপরিচিত মানুষটাকে বড্ড অদ্ভুত দেখাচ্ছে। একদম অচেনা। তার ডান হাতে একটা ছুরি চকচক করছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। কি অদ্ভুত সে হাসি! সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়। এ কি? রাস্তাতে এত দুলছে কেন? রাস্তা কি কখনো দুলতে পারে? না না, এ আমার মনের ভুল। আমার মস্তিষ্ক আমায় ভুল দেখাচ্ছে। দুজনের মাঝে কয়েক মুহূর্তের রাস্তা, অথচ এ পথকে অসীম মনে হচ্ছে। ভাইয়া এগিয়ে এসে আমার হাত ধরল। মমতা মেশানো ভীতু গলায় বলল, ঠিক আছিস? এমন কাঁপছিস কেন? জ্বর নাকি? উত্তর দিলাম না। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। ভাইয়া কপালে হাত রাখল, বরফের মতো ঠান্ডা হাত। ব্যস্ত গলায় বলল, গায়ে তো জ্বর। জ্বর বাঁধালে কিভাবে? জানি না। কেন ডেকেছো আমায়? খুন করতে চাও? বড়াপাকে মারতে পারোনি বলেই কি আমায় মারতে চাইছো? ভাইয়া জোরে চিৎকার করে উঠল। ব্যস্ত গলায় বলল, রাতুল, কি হয়েছে তোর? বিড়বিড় করে কি বলছিস? চল, ওই দিকটা গিয়ে বসবি। তোর শরীর ভালো নেই। কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে বসলাম দুজনে। গাছটার নিচ শান বাঁধানো। ভাইয়ার হাতের ছুরিটা আমার দিকে উঁচু করে ধরে বলল, এটা কি চিনতে পারছিস? খুব ভালো মতো দেখে বললাম, না, চিনতে পারছি না। মনোযোগ দিয়ে দেখ। এই ছুরিটা আমরা দুজনে আব্বার সাথে গিয়ে বানিয়ে এনেছিলাম। ছুরিতে আমাদের নামও খোদাই করা আছে। বিয়ের পর বড়পা এই ছুরিটা নিয়ে গিয়েছিল। এই ছুরি ছাড়া সে কাজ করতে পারতো না। হ্যাঁ, মনে পড়েছে। তুমি এটাকে কোথায় পেলে? তিনুদের ঘরের ওদিকে ঝোপের ভেতর। এমনভাবে পড়েছিল যেন কেউ দূর থেকে ছুঁড়ে মেরেছে। ছুরিতে রক্ত আছে নাকি? না, নেই। তবে আমার ধারণা আপাকে এই ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কিভাবে বুঝলে? ছুরিটা আপার বাড়ি থেকে একা একা ওখানে যায়নি, কেউ না কেউ নিয়ে এসেছে। তাছাড়া অমন ঝোপঝাপে কেউ ছুরি নিয়ে যায় না। হতেও পারে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। খাপছাড়া খাপছাড়া ভাব। কোনো কিছু এলোমেলো নেই। সবকিছু পরিকল্পনা করা। শুধু আমাদের চোখে পড়ছে না। এ বড় পাকা হাতের কাজ। সহজে বোঝা যাবে না কে করবে এমন। তুমি কি কাউকে সন্দেহ করছো? দুলাভাই তো আমায় সন্দেহ করছে। আমার আবার তাকেই সন্দেহ হয়। বিপরীতমুখী ব্যাপার। আমারও দুলাভাইকে সন্দেহ হয়। লোকটা মোটেও সুবিধার না। আপাকে ঘাট থেকে নামাতে এমনটা করতে পারে। তালাক দিলে বা দোষ কি? সোজা মারতে চাইবে কেন? আপা প্রথম থেকেই স্বামী ভক্ত। স্বামীকে ভালোবেসে বাপের বাড়ি থেকে যা পেয়েছে দুহাতে নিয়ে গিয়েছে। দাদির গহনা থেকে শুরু করে মায়ের আংটি পর্যন্ত। এমনকি ওর বরের কথায় ছোট আপার হীরের আংটিও চুরি করেছে। সবকিছু মিলিয়ে এমন বউকে তালাক দিলে সেসব জিনিসপত্র নিয়েছে সবকিছু ফেরত দিতে হবে। এতে তার অনেক ক্ষতি হয়ে যাবে। ছোট আপার আংটির ব্যাপারটা তুমি জানো? শুধু জানি না, ছোট আপাকে অমন একটা আংটি বানিয়েও দিয়েছি।
ব্যাপারটা আমি আর ছোট আপা বাদে আর কেউ জানে না। আমি কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে চাইনি। নিজের স্বপ্নকে দিয়ে চেষ্টা করেছি, ভালো মন্দ পর্যন্ত বিচার করিনি। চেয়েছি যেন সবাই ভালো থাকে। বড় আপা বলছিল হামলাকারীর পরনে আমার লাল শার্ট ছিল। সেই শার্ট আবার বড় আপা ভাবের কাছে দিয়েছিল। এ ব্যাপারে কিছু জানি না। তদন্তের ব্যাপারে নিজেকেও বিশ্বাস করতে নেই। বাড়ি গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করে দেখিস। আচ্ছা বেশ। আমার কি মনে হয় জানো, সবকিছুর সাথে তিনুর মায়ের না কোনো কোনো সাজগোজ আছে। না হলে এত জায়গা থাকতে ওর বাসার কাছে কেন? সব দিক থেকে দুলাভাইকে সন্দেহ হয়। এখন দরকার প্রমাণ। আমি পুলিশের সবকিছু জানিয়েছি। ওরা তদন্ত করছে। দেখা যাক কি হয়। ভাইয়া বল, একটু আগে সেই মহিলা পুলিশকে দেখলাম যে আমাদের বাড়িতে গিয়েছিল। আগে বলবি না? চল। কোথায় দেখেছিস? সে জায়গায় কাউকে পেলাম না। লোকজনের ভিড়ে মেয়েটা হারিয়ে গেছে। এতটা দৌড়ে আসার ফলে ভাইয়া খুব হাঁপাচ্ছে। রাতুল, দুটো ঠান্ডা কিনে নিয়ে এসে রিকশায় ওঠ। বাড়ি যেতে হবে। বাড়িতে ভাবি কাছে তুমি নাকি কোনো মেয়ের সাথে পালিয়ে গেছো। হা হা হা। জানি আমি। জেনে শুনে এমন করো কেন? ভালো লাগে? ভাবিকে কাঁদাতে তোমার ভালো লাগে? তুমি তাকে ভালোবাসো না? ও, আমায় হারানোর ভয়ে কাঁদলে বেশ ভালো লাগে, অন্য ব্যাপারে নয়। তুই এখন বুঝবি না, পরে বুঝবি। তোকে বিয়ে দিতে হবে দেখছি। এ কি, আমার এমন অদ্ভুত লাগছে কেন? বিয়ের কথা শুনে লজ্জা পাচ্ছি না তো? আয়না থাকলে একবার দেখে নিতাম গাল লাল হয়েছে কিনা। নাকি ছেলেদের গাল লাল হয় না? এটা কি শুধু মেয়েদের ক্ষেত্রে? ফজরের আজান হয়েছে বেশ আগে। আকাশ পরিষ্কার হয়ে গেছে। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালা হলে ঠান্ডা হাওয়া আসছে। দরজার ওপাশ থেকে ভাইয়ের গলা শোনা গেল। ফিসফিস করে কথা বলছে। পরিষ্কার বোঝা যাচ্ছে না। কি হয়েছে? এত সকালে ডাকছো কেন? তিনুর মায়ের সাথে কথা বলতে যাব। তোর ভাবি কাল রাতে অ্যালার্জির ওষুধ খেয়েছে। 8টার আগে উঠবে না। ছোট আপার তো কথাটা জানিসই। চলে আয়। ভাইয়ের সাথে তিনুদের ঘরের দিকে গেলাম। তিনুর মা দরজার পাশে বসে কোরআন শরীফ পড়ছে। আমাদের দেখে ঘোমটাটা একটু টেনে দিল। স্বাভাবিক গলায় বলল, কিছু বলবেন? ভাইয়া স্বর নিচু করে বলল, তোমার সাথে কথা আছে, খুব জরুরি। কি কথা? বলেন। আবার ঘটনার দিন তুমি কোথায় ছিলে? তিনুর সাথে স্কুলে গিয়েছিলাম। চাইলে মাস্টারের কাছে জিজ্ঞেস করতে পারেন। তারা সবাই আমাকে দেখেছে। আহা, আমরা তোমায় বিশ্বাস করছি। তোমার সাথে কি কারো শত্রুতা আছে? কেমন শত্রুতা? এমন কেউ যে তোমার ক্ষতি করতে চাইবে? না ভাই, তেমন কেউ নেই। মনে করে বলো, একজন মানুষ মরতে বসেছিল। সত্যি কথা বলতে সবাইকেই আমার শত্রু মনে হয়। তিনুর বাবা মারা যাওয়ার পর শ্বশুরমশাই খুব অশ্লীল কাজ করতে চেয়েছিল। সেই থেকে কাউকে বিশ্বাস করি না। সে বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠলাম। তারা আমায় আবার বিয়ে দিতে চায়। কতই বা বয়স আমার। পোলাটা তাদের কাছে থাকবে। কিন্তু আমার মন তাতে সায় দেয়নি। বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছি। কিন্তু এইরূপ বড্ড বেশি সমস্যা করেছে আমার জীবনে। কত শত প্রস্তাব পেয়েছি, বিয়ের, প্রেমের, কিছুই ভালো লাগে না। দুলাভাইও তোমায় কুপ্রস্তাব দিয়েছিল, তাই না? তিনুর মা বোধহয় খানিকটা বিব্রত বোধ করল। স্বর বদলে বলল, হ্যাঁ, কিন্তু ঝগড়ার পরে আর দেয়নি। তবে ওনার ভাইও খুব অসভ্য। কে? শরীফ? হ্যাঁ, আমায় অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছে, বিয়েও করতে চেয়েছে। একদিন উপায় না দেখে বড়পার কাছে নালিশ করলাম। তারপর থেকে সব ঠিকঠাক। শরীফ তোমায় কোথায় বিরক্ত করত? সে তো আমাদের বাড়ি আসে না। সব জায়গা, রাস্তাঘাট, তিনুর স্কুলের পথে। তোমায় অনেক ধন্যবাদ। তিনুর মা ভালো মন্দ কিছু না বলে ঘরের ভিতর চলে গেল। বোধহয় সে এখন কিছুক্ষণ কাঁদবে। অশ্রু ভেজা চোখ কাউকে দেখাতে চায় না। ভাইয়ার চোখ মুখ চকচক করছে, যেন বিরাট কিছু করে ফেলেছে। রাতুল, চল। পুকুর পাড়ে গিয়ে খানিকক্ষণ বসি। সিঁড়ি বাঁধানো পুকুর। পুকুরের দুপাশে ফুল গাছ। সবকিছু ভাইয়ার নিজ হাতে করা। মানুষটা বড্ড গোছালো স্বভাবের। কিছু বুঝতে পারছিস? না। বিশ্বাস হলো না। যাই হোক, আমি বলছি, আমার মনে হয় এসবের পেছনে শরীফ জড়িয়ে আছে। তার সাথে দুলাভাই, দুজনে মিলে এসব করেছে। সম্পূর্ণ দোষ তোর উপর চাপিয়ে দেওয়ার জন্য তোর মতো সেজে এসেছিল। শরীফ এসেছিল নিশ্চয়ই। দুলাভাইয়ের যে ভুঁড়ি। দুজনেই শব্দ করে হেসে উঠলাম। ভালো লাগছে, বেশ ভালো। দুজন মিলে সোজা রান্নাঘরে চলে গেলাম। ভাবি চুলার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। খানিকটা চুপিসারে কথা বলে। ভাইয়া ভাবিকে হাসতে হাসতে বলল, শরীফের সাথে কথা বলছো নাকি? ভাবি চমকে উঠল। তার হাত থেকে মোবাইল পড়ে গেল। ভাইয়া সযত্নে মোবাইলটা হাতে তুলে নিল। কল লিস্ট বের করে আমায় দেখিয়ে বলল, কার কল দেখেছিস? কল লিস্টের শেষ নম্বরটা শরীফ ভাই নামে সেভ করা। কয়েক সেকেন্ড আগে কথা হয়েছে। আমি হকচকিয়ে গেলাম। কিন্তু ভাইয়া তখনও হাসছে। কি সুন্দর সেই হাসি! এই মুহূর্তে কেউ এত সুন্দর করে হাসতে পারে কিভাবে?
নাকি ভাইয়া আগে থেকেই সবকিছু জানে? এসব ওদের পরিকল্পনা নয় তো? ভাবির মুখেও ভয়ের ছাপ দেখা যাচ্ছে না। ছোট আপা কোথায়? আমি তাকে ডাকবো, চিৎকার করব? মস্তিষ্ক কাজ করছে না কেন? ভালো একটা ডাক্তার দেখাতে হবে। আজকাল বড্ড অদ্ভুত লাগে সবকিছু। হঠাৎ চোখের সামনে অন্ধকার হয়ে যায়। চোখে ঘুম জড়িয়ে আসে, যেন কত হাজার বছর না ঘুমিয়ে আছি। কি তীব্র সেই ঘুমের তেষ্টা! ভাইয়ার ঠোঁট থেকে হাসি রেখা মুছে গেছে। একরাশ কালো মেঘ এসে ভিড় করেছে হাস্যোজ্জ্বল মুখে। শরীফের সাথে কি কথা বলছিলে? ভাইয়ার প্রশ্নে ভাবি একটু ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, তেমন কিছু না, এমনি খোঁজ নিচ্ছিল। তুমি কোথায় আছো জানতে চাইলো। তুমি কি বললে? বলেছি বাড়িতেই আছো। কিন্তু শরীফ হঠাৎ তোমার কথা জানতে চাইলো কেন বুঝলাম না। আমাদের বের হতে হবে, খাবার রেডি করো। ভাইয়া আমার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। চাপা গলায় বলল, আজ অনেক কাজ আছে, তাড়াতাড়ি খেয়ে বের হতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। কোথায় যাব আমরা? আর তুমি ভাবির কথায় বিশ্বাস করে নিলে? হয়তো শরীফের সাথে অন্য ব্যাপারে কথা হচ্ছিল, হলেও জানতে পারতাম। কল রেকর্ড করা থাকবে, চিন্তা করিস না, আজ অপরাধী ধরা পড়বে। ভাবিকে লাল জামার কথা জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, তার কিছু মনে নেই। ভাইয়া নিজের রুমে চলে গেল। ভাবির ব্যাপারটা আমি বিশ্বাস করলাম। ভাবি কখনো মিথ্যে কথা বলে না। সেবার মায়ের ব্যাগ থেকে 5,000 টাকা হারিয়ে গেল। মায়ের ভীষণ মন খারাপ। কোথায় না কোথায় রেখেছে মনে করতে পারছি না। সবাইকে অবাক করে দিয়ে ভাবি বলল, টাকাটা আমি নিয়েছি, খুব প্রয়োজন ছিল। আপনাকে খুঁজেছিলাম কিন্তু পাইনি, বেতন পেলে দিয়ে দেব। সবাই মনে করেছে ভাবি মাকে সান্ত্বনা দিতে চাচ্ছে, কিন্তু না, সে সত্যি বলেছিল। মায়ের ব্যাগ থেকে টাকা নিতে আমি দেখে ফেলেছিলাম। ভাবি অবশ্য আমাকে দেখেনি। সকালে রান্না শেষ। গরম ভাতের সাথে 2 রকমের ভর্তা, ডিম ভাজা আর পাতলা ডাল। খাবারগুলো টেবিলের উপর খুব সুন্দর করে সাজানো, দেখলেই খেতে ইচ্ছে করে। তবে ভাইয়া খাওয়ার সময় দিল না। হাত ধরে টানতে টানতে বলল, চল, দেরি হলে আর পাবো না। ভাবি হাঁ করে আমাদের চলে যাওয়া দেখল। ছোট আপা মাত্রই ঘুম থেকে উঠেছে। এই দৃশ্য দেখে সে খুব হাসছে। এমন তড়িঘড়ি করে নিয়ে এলে কেন? কোথায় যাচ্ছি? আপাতত বাস স্ট্যান্ডে। সেখান না পেলে বিমানবন্দর যেতে হবে। সেরকম হলে তুই যশোর যাবি, আমি ঢাকা যাব। কেন যাব? শরীফকে ধরতে। ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। তোমায় কে বলল? সকালে তোর ভাবিকে কল দিয়ে বলেছে। আমাদের সন্দেহের ব্যাপারে শরীফের ধারণা নেই। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? এটা তো ওর চাল হতে পারে। পারে না। কাহিনীর খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এসব কাজের পিছনে শরীফ দায়ী, কিন্তু কেন তা জানি না। দুলাভাই নিজের ভাইকে বাঁচানোর জন্য নকল পুলিশ নিয়ে এসেছে। কদিন পুলিশ পুলিশ খেলা চলবে। এই সুযোগে ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এত সব খবর তোমায় কে দেয়? আমার এক বন্ধু দেয়। ওকে একটু খোঁজ নিতে বলেছিলাম। বাবা, পাকা গোয়েন্দা হয়েছ দেখি। বলছিস? হ্যাঁ, বললাম। আপার অবস্থা জানো? দুলাভাই কোথায়? আপা আগের থেকে বেশ ভালো। ক্ষত শুকাতে শুরু করেছে। কদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। সকালে রোদ এত তীব্র হয় জানা ছিল না। গা পুড়ে যাওয়ার মতো রোদ, অথচ ঠান্ডা হাওয়া বইছে। রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড চলে গেলাম। ভাইয়ার সন্দেহ শতভাগ ঠিক। দুলাভাই শরীফকে নিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। শরীফ যতটা সম্ভব নিজেকে আড়াল করে রেখেছে। ভাইয়া ওদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিল। হাসি মুখে বলল, বেয়াই সাহেব, কোথায় যাচ্ছ নাকি? শরীফ হাসতে চেষ্টা করে বলল, হ্যাঁ বেয়াই, ঢাকায় একটা চাকরি পেয়েছি, ওখানেই থাকবো। কেমন চাকরি? ভালো চাকরি। মেয়ের বাবারা এক চান্সে মেয়ে বিয়ে দেবে এমন ভালো। আমি তোমার বিনা পয়সায় খাবার ব্যবস্থা করে দিতে পারি, যদি তুমি চাও। দুলাভাই পাশে দাঁড়িয়ে উসখুস করছে, হয়তো কোনো দুশ্চিন্তায় আছেন। ভাইয়া আমার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। আমি স্বাভাবিক গলায় বললাম, দুলাভাই শুধু নিজের ভাইকে চাকরির ব্যবস্থা করে দিলেন, আমি কি আপনার পর? দুলাভাই আসলেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে মানুষ এমন করে হাসে। তরল গলায় বললেন, তোমার জন্য ব্যবস্থা করব, সময় আসুক, তোমার আপা সুস্থ হোক। আমি হাসলাম। দুলাভাই কিছু একটা ভেবে বললেন, তোমায় সন্দেহ করে ভুল করেছিলাম। পুলিশের সাথে আমার কথা হয়েছে, ওরা তোমার ব্যাপারে কোনো সূত্র পায়নি। কিছু মনে করো না ভাই, ওই পরিস্থিতিতে কিছু খেয়াল ছিল না। ভাইয়া দুলাভাইয়ের কাঁধে হাত রেখে বলল, নাকি নিজের ভাইকে বাঁচাতে আমার ভাইকে ফাঁসিয়ে দিয়েছিলেন? কাজটা কি ঠিক? এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? খুব আছে। 4-5 জন পুলিশ এসে আমাদের ঘিরে ধরল। শরীফ বোধহয় খুব ভয় পেয়েছে, দৌড়ে পালাতে গেল, কিন্তু লাভ হলো না। একজন পুলিশ ওর হাত চেপে ধরল। পুলিশটার মুখ দেখে মনে হচ্ছে হাত ভেঙে ফেলবে। দুলাভাই, সব খেলা শেষ। আপনার ভাই যেমন আপনার কাছে প্রিয়, আমার ভাই বোনও আমার কাছে প্রিয়। দুলাভাইয়ের চোখে মুখে আতঙ্ক, শেষ রক্ষা করতে না পারার আফসোস। পুলিশের জিপে করে থানায় গেলাম, ওখানে জিজ্ঞাসাবাদ হবে।
দারোগা সাহেব নিজেই আমাদের যেতে বললেন। দুলাভাই আর শরীফ চেয়ারে বসে আছে। একজন কনস্টেবল লাঠি হাতে ওদের পাশে দাঁড়ানো। দারোগা সাহেব বরফ শীতল গলায় বলেন, আশা করি পুলিশের জিজ্ঞাসাবাদের ব্যাপারে ধারণা আছে। যদি সত্যিটা বলে দাও তাহলে কষ্ট কিছুটা কম হবে, না হলে তো বুঝতেই পারছো। শরীফ চাপা গলায় বলল, ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। অপরাধীকে বাঁচানোর চেষ্টা করাও একটা অপরাধ। যাই হোক, তুমি তোমার কথা বলো। ভাবিদের বাড়িতে এক মহিলা ভাড়া থাকে, অসম্ভব রূপবতী। আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি। নানানভাবে প্রস্তাব দিয়েছি, কখনো রাজি হয়নি। ভালোভাবে বুঝিয়েছি, ভয় দেখিয়েছি, কিছুতেই কিছু লাভ হয়নি। শেষ পর্যন্ত সে ভাবির কাছে আমার ব্যাপারে নালিশ করলো। ভাবি খুব বাজে ভাষায় আমাকে গালাগালি করলো, থাপ্পড় মারলো। এই পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু না, ভাবি থামলো না। মাকে নালিশ করলো, ভাইয়াকে যা ইচ্ছে তাই বলল। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি ওই মহিলাকে আমি জব্দ করেই ছাড়ব, কিন্তু ভাইয়ার কারণে কখনো ভাবির কিছু করতে পারিনি। এরপর থেকে অন্য পরিকল্পনা করলাম, যে ভাবিকে নালিশ করছে তাকে চরম শিক্ষা দেব। এমন দশা করব যে সমাজে মুখ দেখাতে পারবে না, পথের ফকির বানিয়ে দেব একদম। কিন্তু ও বাড়িতে তেমন যাওয়া আসা ছিল না। ভাবির রাগারাগি পর একদমই যেতাম না। ভাবলাম রাতুলের মতো সে যে কাজটা করলে কেমন হয়। রাতের অন্ধকারে সবাই আমাকে রাতুলি ভাববে। পরিকল্পনা মতো ভাবিদের বাড়ি গেলাম। আমার রাতুলের একটা জামা প্রয়োজন ছিল, যাতে দূর থেকে আমায় রাতুল মনে হয়। একই পারফিউম, হাতের ওর মতো তেল। দিনরাত ওকে ফলো করা শুরু করলাম। কিভাবে হাঁটে, কেমন কথা বলে, পরিকল্পনা তৈরি ছিল। দরকার ছিল সুযোগের। কয়েকদিন আগে জানলাম রাতুল নাকি কী সব কাণ্ড করেছে। ভাই প্রচণ্ড রেগে গেছে, তখনই ভাবিকেও বাড়িতে পাঠিয়ে দিল। আমি ভাবলাম এই সুযোগে মিস করা যাবে না। রাতের থেকে দিনের বেলা বেশি সুবিধা হবে। মুখে চাদর জড়িয়ে নেব, দূর থেকে কেউ দেখে ফেললে রাতুল ভাববে। ভাবনা মতো রাতুলের জামা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল তিনুদের ঘরে আগুন লাগিয়ে দেব, হাঁস মুরগি টাকা পয়সা শেষ করে দেব, তারপর অন্য পরিকল্পনা। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। ভাবি আমাকে তিনুদের ঘরের কাছে দেখে ফেলল। ভাবিকে পুরনো রাগটা মাথা ছাড়া দিয়ে উঠল। কেননা আজ এই মহিলাকে শেষ করে ফেলি। কোমরের গোজা ছুরিটা বের করে দিলাম কাজ হাসিল করে। শরীফ থামল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এক নাগারে কথা বলায় হাঁপিয়ে গেছে। দারোগা সাহেব ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। দুলাভাইকে উদ্দেশ্য করে বললেন, এবার আপনি বলুন। চুপ করে লাভ নেই, আমাদের কথা আদায় করার ধরন জানা আছে, এর চেয়ে নিজ থেকে বলে দিলে লাভ। দুলাভাই কটমট দৃষ্টিতে শরীফের দিকে তাকালেন, বিড়বিড় করে কয়েকটা গালিও দিলেন। হয়তো তিনি এমনটা আশা করেননি। দারোগা সাহেব হাসলেন, ঝলমলে গলায় বললেন, এ লোক ভালো কথাই শুনবে না। সেল রেডি করো। বলছি। বেশ তো, শুরু করুন। দুলাভাই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে আরম্ভ করলেন, সকাল থেকেই মাথা গরম ছিল, খাটে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় শরীফ হন্তদন্ত হয়ে ছুটে এলো। ভীতু গলায় বলল, সর্বনাশ হয়ে গেছে, খুব বড় ঝামেলা করে ফেলেছি। কি হয়েছে? কি করেছিস? ভাবিকে ছুরি মেরেছি। মজা করিস না, মেজাজ গরম। সত্যি কথা বলছি, এক্ষুনি আমায় দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো। না হলে? না হলে কি? কি করবি তুই? তোকে তো পুলিশে দেওয়া উচিত। তোমার মাদকের ব্যবসার খবরটাও পুলিশে দেওয়া উচিত। ফাঁসলে একসাথে ফাঁসবো। তাছাড়া ভাবির ওপর অত প্রেম এলো কবে থেকে? সে মরলে তো তুমিও বেঁচে যাও। শরীফ, সীমা ছাড়িয়ে যাস না, হাতে সময় নেই। ওরা পুলিশে খবর দিতে পারে, চিন্তা কর না। ভাবির বেশি লাগেনি, ওরা হাসপাতালে নিয়ে যাবে। তোমার বউ মরবে না, আমাকে বাঁচাও। হাসপাতালে এলাম। মিতালের অবস্থা দেখার পর মনে হলো শরীফের কথা মেনে নেওয়াই ঠিক। মিতালির তেমন কিছু হয়নি, ঠিকমতো ওষুধ খেলেই সেরে উঠবে। কিন্তু এসব ব্যাপার নিয়ে জল ঘোলা হলে সমস্যা। শরীফ আমার গোপন ব্যাপার ফাঁস করে দিতে পারে, তাই কয়েকজন লোক ভাড়া করলাম। তাদের পুলিশ সাজিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু শেষ রক্ষা হলো কই? ভাইয়া শান্ত গলায় বলল, দুলাভাই, অপরাধী ঠিকই শাস্তি পায়, শুধু সময়ের অপেক্ষা। দুলাভাই দীর্ঘশ্বাস ছাড়লেন। ভাইয়ার তার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, কি লাভ পেলেন দুলাভাই? অন্যায় কাজে কি কোনো শান্তি আছে? বরং আমায় বোনের জীবনটা ওলট পালট হয়ে যাবে। দুলাভাই কিছু বললেন না, শরীফও মাথা নিচু করেই আছে। ভাইয়া আমায় বেরিয়ে যাওয়ার জন্য ইশারা করলো, নিজেও আমার পিছন পিছন বেরিয়ে এলো। এখন যা হবার তা করতে হবে। পুলিশের হাতে তেমন কিছু নেই। বড়াপা কি এসব সহ্য করতে পারবে? ভাবতেও ভয় লাগছে। রাতুল আইসক্রিম খাবি? না, ইচ্ছে করছে না। বড়াপার কথা ভাবছি। আপা নিজেকে সামলাতে পারবে তো? আপা খুব শক্ত মেয়ে, যে কোনো পরিস্থিতি সামলে নেওয়ার শক্তি তার আছে, চিন্তা করিস না। একটা কথা বলতো, শরীফ সকালবেলা ভাবিকে কল দিল কেন? রাতে ওর মোবাইল দিয়ে শরীফকে কল দিয়েছিলাম, রিসিভ করেনি। মেয়েদের কণ্ঠ শুনলে অনেক পুরুষ গলে যায়।
এমনি খোঁজখবর নেওয়ার জন্য কল দিয়েছিলাম। দুলাভাই কি করছে না করছে তখনও শরীফকে সন্দেহ করিনি। তাছাড়া তোর ভাবি তো খুব সুন্দরী। শরীফের মতো চরিত্রবান ছেলে সুন্দরী মেয়ে দেখলে গলে যায়। কিছু বুঝলাম না। কিছু বুঝতে হবে না, চল হাসপাতালে যাব। তুমি যাও, আমার একটু কাজ আছে। একজনের সাথে দেখা করতে হবে। কার সাথে? বান্ধবী নাকি? না, আমার কোনো বান্ধবী নেই। দেখি আপা সুস্থ হোক, তোর বিয়ে দিতে হবে। অনেক বড় হয়ে গেছিস। ভাইয়া বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। এই ছেলে কি আমায় সন্দেহ করছে নাকি? নতুন গোয়েন্দাদের মাথায় নানান রকমের ভূত ঘোরে, যে কাউকে সন্দেহ করে বসে। ভাইয়াকে বিদায় দিয়ে থানায় ঢুকলাম। শরীফের কাছে গিয়ে বললাম, শরীফ, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি আবার ফিরে এলে কেন? সবই তো শুনলে, আর কিছু বাকি নেই। আমার লাল শার্ট তুমি কোথায় পেলে? সত্যি কথা বলো। তোমার ভাবির কাছ থেকে নিয়েছিলাম। কিভাবে? ভাবি তোমায় আমার জামা কেন দেবে? এত কথা তোমায় বলবো কেন? পুলিশকে তো বলবে। দাঁড়াও, ওদের ডাক দিছি। হাতি কাদায় পড়লে তেলাপোকাও লাথি মারে। একটা শার্টের জন্যই তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কার কাছে চাইবো বুঝতে পারছিলাম না। অবশ্য চুরি করা যেত, কিন্তু তুমি তো মুরগির মতো ঘরে বসে থাকো। চুরি করার সুযোগ পাচ্ছিলাম না। তাই নিজের জামায় ইচ্ছে করে পানি ঢেলে দিয়ে তোমার ভাবির কাছে একটা জামা চাইলাম। সে আমাকে ওই জামাটা এনে দিয়ে বলল, এটা রাতুলের জামা, আমার কাছে ছিল, দেওয়া হয়নি, এটা পরো। রাতুল কিছু বলবে না। জামার ব্যাপারে ভাবিকে সন্দেহ করছিলাম। এখন আর সেই সন্দেহ নেই। হাসপাতালে যেতে হবে। ভাইয়া বোধহয় এতক্ষণে চলে গেছে। ভেবেছিলাম ভাইয়া চলে গেছে, কিন্তু না। ভাইয়া রাস্তার ওপাশে একটা দোকানে বসে চা খাচ্ছে। এই গরমে কেউ চা খায় নাকি? সবকিছু জানার পর বড়পা তেমন প্রতিক্রিয়া দেখালো না। শান্ত গলায় বলল, ওদের কেমন শাস্তি হবে? ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে? ভাইয়া বলল, না আপা, ফাঁসি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যথাসম্ভব জোরালো শাস্তি আবেদন করব। ফাঁসি হলেই ভালো হতো। এদের মতো মানুষের জন্য বিধবা মেয়েরা শান্তিতে থাকতে পারে না। তিনুর মায়ের কথাটা একটু ভাব। আপা, তুমি কষ্ট পাচ্ছ না? না ভাই, পাচ্ছি না, বরং শান্তি লাগছে। মুক্তির শান্তি। আপা কথায় এতটুকু মিথ্যে নয়। আপার চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে। হয়তো কোনো আশা খুঁজে পেয়েছে। আবার সুস্থ হতে মাসখানেক লাগলো। তবুও পুরোপুরি সুস্থ হয়নি। বেশিক্ষণ হাঁটতে পারে না। দুলাভাইয়ের কোনো সুরাহা হয়নি। কেসের তারিখ পিছিয়ে যাচ্ছে। আদালত রায় দিচ্ছে না। ওরা খুব নামকরা উকিল ঠিক করেছে। সে ওদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। মানুষ টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। ভালো মন্দ হিসাব করে না। বিছানায় শুয়ে গল্পের বই পড়ছিলাম। এমন সময় বড়াপা এসে আমায় ডেকে তুলল। আদরে গলায় বলল, আমার সাথে একটু যাবি? বেশিক্ষণের কাজ না, ঘন্টাখানেক লাগবে। কোথায় যাবে? তুমি তো এখনো সুস্থ হওনি। ও বাড়িতে যাব। কিছু জিনিস আনতে হবে। বড়াপা খুব জেদি। একবার কিছু বললে না করা পর্যন্ত শান্ত হয় না। তাই তাকে না করার সুযোগ হলো না। নীল শার্টটা গায়ে ঝুলিয়ে আপার সাথে গেলাম। ও বাড়িতে গিয়ে আপা কারোর সাথে কথা বলল না। সোজা নিজের ঘরে ঢুকে সোনার গহনাগাটি ব্যাগে ভরতে লাগলো। আপা শাশুড়ি তেড়ে এসে তীক্ষ্ণ গলায় বলল, এসব নিচ্ছিস কেন? এসব কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, এগুলোর বেশিরভাগ জিনিস আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। শুধুমাত্র এগুলো নয়, আমার বসার ঘরে পাতানো সুন্দর সোফাটা আমার বাবার দেওয়া। রান্নাঘরে গ্যাসের চুলা থেকে বেশিরভাগ জিনিস আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আজ তো শুধু গহনা নিয়ে যাচ্ছি, দুদিন পরে সে এগুলো নিয়ে যাব। এছাড়া 3 লাখ টাকা রেডি রাখবেন। আপনার ছেলেকে ব্যবসার জন্য এনে দিয়েছিলাম। আপার শাশুড়ি খানিকটা দমে গেল। স্বর নিচু করে বলল, মায়াগো জীবনের স্বামী সব। ঝগড়া সংসারের বাতির মতো। সবকিছু ভুইলা তুমি এই বাড়িতে চলে আসো। আমরা তো তোমায় ভালোবাসি। না, আপনারা আমায় ভালোবাসে না। একটা সন্তান হওয়া নিয়ে অনেক কথা শুনিয়েছেন। কত কবিরাজ ওজার কাছে নিয়ে গেছেন। অথচ সমস্যা আপনার ছেলের। যাই হোক, পুরনো কথা আর তুলতে চায় না। সত্যি কথা কি জানেন? কাঁচা লোহা বেশি পিঠালে অস্ত্র হয়ে যায়। পরের বার থেকে সাবধানে থাকবেন। আসি। আপার কোনো কথা বলো না। বাড়ি থেকে বেরিয়ে এলো। আমি অবাক হয়ে আপাকে দেখছি। মানুষটা কতটা বদলে গেছে। এই আপা একসময় শ্বশুরবাড়ির জন্য পাগল ছিল। প্রতি রোজা, ইফতার, 2 ঈদে জামা কাপড়, কোনো কিছু বাদ যেত না। বাবা মারা যাওয়ার পর থেকে ভাইয়া সবকিছু দিয়ে এসেছে। মানুষ কত বদলে যায়। কাল একটু থানায় যাবি? কাজ আছে। দুলাবার সাথে দেখা করবে। তালাকনামা চাইব। বহুদিন বাদে আপা খুব সুন্দর করে সেজেছে। পরনে হালকা গোলাপি শাড়ি, খোফায় বেলি ফুলের মালা, দুটো কাঁচা গোলাপ বসানো। আপা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। 40-এর কাছাকাছি পৌঁছে যাওয়া কোনো মেয়েকে এত সুন্দর দেখায় জানা ছিল না। বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে। কোনো অনুষ্ঠান আছে নাকি কে জানে। ভাবি আমায় আড়ালে ডেকে নিয়ে বলল, আজ বড়াপাকে দেখতে আসবে। তুমি ভালো কিছু পরে নাও। বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসো। আপার বিয়ে ঠিক করলো কে?
তাছাড়া পাত্রকে তোমার ভাইয়ের কলিগ মিরাজ সাহেব। লোকটা বেশ ভালো। প্রথম বউ মারা গেছে, কোনো ছেলে মেয়ে নেই, এখানে বাসা ভাড়া করে থাকে। আপারাজি। যারা কষ্ট দেয় তাদের জন্য অপেক্ষা করতে নেই, ফিরে যাওয়াটাও বোকামি। যাই হোক, মিরাজ সাহেব আসলেই খুব ভালো মানুষ। হাসি খুশি সবার সাথে হেসে হেসে কথা বলছে, আপার দিকে আর চোখে তাকাচ্ছে, পরক্ষণেই নিজের লজ্জা পাচ্ছে। আগের দুলাভাই মাস 4 আগে তালাকনামা পাঠিয়ে দিয়েছিল। সে সময় আপা একটুও কাঁদেনি, খানিকক্ষণ চুপ করে বসেছিল। জীবন কত বিচিত্রময়, মানুষ কত শত স্বপ্ন দেখে, কিন্তু তার বেশিরভাগ বাস্তবে ধরা দেয় না। আপা ওই খারাপ মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, জীবনের সবকিছু উজাড় করে তার সাথে সুখী হতে চেয়েছে, কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, আপার জীবনটা কি অন্যরকম হতে পারতো না? হয়তো পারত, নয়তো পারত না। কোনো এক শ্রাবণ সন্ধ্যায় আপার সাথে মিরাজ ভাইয়ের বিয়ে হয়ে গেল। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ইলেকট্রিসিটি নেই। এ বাড়িতে ওদের বাসর হবে। ছোট আপা অকারণে ছোটাছুটি করছে, তার বয়স বেশি অনেকটা কমে গেছে। বৃষ্টির মধ্যে আমায় দোকানে পাঠালো, ফুল আনতে হবে। বাসর ঘর ফুল ছাড়া মানায় না, কাগজের ফুল হলে হবে না, কাঁচা ফুল আনতে হবে। ফুল খুঁজে পেতে বেশ ঝামেলা পোহাতে হলো। বৃষ্টিতে ফুলের দোকান বন্ধ হয়ে গেছে। অবশেষে কাক বেজা অবস্থায় বাড়ি ফিরলাম। ছোট আপা দৌড়ে এসে বলল, ফুল এনেছিস? এত দেরি করলি কেন? রাত শেষ হলে ঘর সাজাবো নাকি? এনেছি। ছোট আপা আমার হাত থেকে ফুলের ব্যাগটা ছিনিয়ে নিয়ে হাঁটা ধরল। আমার দিকে ফিরে তাকানোর সময় হলো না তার। সকলে বসার ঘরে গল্প করছে। ভাবি কারণে অকারণে হাসছে। মায়ের চোখের কোণে অশ্রু টলমল করছে, বারবার আঁচলে মুখ মুছছে। শুধুমাত্র ছোট পা এখানে নেই, সে ঘর সাজাচ্ছে। কি এমন ঘর সাজাচ্ছে দেখতে সেদিকে উকি দিলাম। ছোট দোলা ভাই আমায় দেখে বেশ লজ্জা পেল, তড়িঘড়ি করে ও ঘর থেকে বেরিয়ে গেল। ছোট আপা স্বাভাবিক গলায় বলল, সাজানো শেষ, দেখা তো কেমন হয়েছে। ঘরটা সত্যি খুব সুন্দর করে সাজানো। বিছানায় আকাশি রঙের চাদর, তাতে সাদা আর লাল ফুলের কাজ। পাশের টেবিলে ফুলদানি ভর্তি গোলাপ ফুল। খাটের কোনায় রজনীগন্ধার মালা ঝুলছে। ঘরের চার কোনায় 4টে ঘিয়ের প্রদীপ। আবছা আলোয় ঘরটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। কে বলেছে অপ্রত্যাশিত ঘটনায় জীবন থেমে যায়? জীবন তো কখনো থামে না, নদীর মতো বয়ে চলে। পাহাড় জঙ্গল ছাড়িয়ে সাগরের খোঁজে, সাগরটাই বুঝি সব সুখের নীড়। সমাপ্ত।